বন্ধুরা, আপনি যদি সম্প্রতি নিজের মোটরসাইকেল নিয়ে সিকিম, উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন এবং বিশেষ করে রাতের বেলা পাহাড়ি রাস্তায় রাইড করার কথা ভাবেন, তবে এই ভিডিওটি আপনার এড়িয়ে যাওয়াই ভালো। পাহাড় দিনের বেলা যতটা সুন্দর, রাত হওয়ার সাথে সাথে তা ততটাই ভয়াবহ হয়ে ওঠে। রাতের অন্ধকারে সেখানে এমন কিছু অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে যাদের সামনে পড়লে আপনার জীবন চিরতরে বদলে যেতে পারে। আজকের ঘটনা কলকাতার দুই বন্ধু অনিশ আর সৌভিকের। ঘটনাটা 2024 সালের এপ্রিল মাস নাগাদ। দুই বন্ধু অনিশ আর সৌভিক অফিসে কদিন টানা ছুটি থাকায় ঠিক করে ওরা ছুটিতে সিকিম যাবে। এমনিতে ওরা মাঝে মাঝে বেরিয়ে পড়ে ঘোরার নেশায়। দুজনেরই বাইক আছে, দুজনেই এসব ট্রেন বাসে ঝামেলা পোষায় না, ওরা দুজনেই ঘোরে একসাথে। ছুটি পেলেই বেরিয়ে পড়ে যেখানে মন চায়। তার আগে একটু আলোচনা করে নেয়, আর বয়স কম, বিয়ে থাও করেনি, বাড়িতেও কোনো চাপ নেই, সুতরাং নো ঝঞ্ঝাট। কিন্তু এবারের বেড়ানোটা যে ওদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠবে তা দুজনেও স্বপ্নেও ভাবেনি কখনো। কলকাতা থেকে রাতে জার্নি করে খুব সকালে ওরা শিলিগুড়ি পৌঁছে যায়। তারপর শিলিগুড়ি থেকে যখন অনিশ আর সৌভিক রওনা দিয়েছিল, আকাশ তখন মোটামুটি বেশ পরিষ্কারই ছিল। কিন্তু উত্তর সিকিমের চুংথাং পার হওয়ার পর থেকেই আবহাওয়া যেন বদলাতে শুরু করলো। চারিদিকে কেমন যেন একটা পরিবেশ, হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে যাচ্ছে, হঠাৎ চারিদিকে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, একটা বাজে পরিবেশ। লাচেন থেকে থাঙ্গুর দিকে যাওয়ার রাস্তাটা ক্রমশ আবার সরুও হয়ে আসছে। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে অন্তত 2000 ফুট গভীর খাদ, যেখান দিয়ে তিস্তা নদী গর্জন করে বয়ে চলেছে। নির্জনতার শব্দও যেন নতুন করে রোমাঞ্চ সৃষ্টি করছে এখানে। এখন বিকেল প্রায় 5টা, সূর্য প্রায় ডুবুডুবু। পাহাড়ের সূর্য একটু তাড়াতাড়ি ডোবে। চারিদিকে রোডোডেনড্রন গাছগুলো কুয়াশায় ঢাকা পড়ে ধোঁয়াটে দেখাচ্ছে। অনিশ ওর রয়্যাল এনফিল্ড হিমালয়ানে আর সৌভিক ক্লাসিক 350-তে। বাইক চলছে, কোথাও হেয়ারপিন বাঁক, তো আবার কোথাও রাস্তা সোজাসুজি নিচের দিকে নেমে যাচ্ছে। আচমকা অনিশের মনে হলো ওর পিছনের চাকায় কিছু একটা আটকে গেছে। কি আটকেছে দেখার জন্য বাইক থামিয়ে নামলো। প্রায় সঙ্গে সঙ্গে সৌভিকও দাঁড়িয়ে গেল। এখানে ওরা লক্ষ্য করে পাহাড়ি নিস্তব্ধতা এতটাই যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত নিজের কানে শোনা যাচ্ছে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। আগেও ওরা এমন ট্যুর অনেকবার করেছে, কিন্তু তখন তো ওদের এমন মনে হয়নি। দুজনেই খুবই অবাক হলো। ভাবলো হয়তো লোকজন নেই। অনিশ বাইক থেকে নেমে চারিদিক তাকিয়ে দেখল। জায়গাটা সত্যি কেমন যেন। আগেও এই ধরনের পাহাড়ি এলাকা ওরা বহুবার ঘুরেছে, কিন্তু এবার কেন অন্যরকম লাগছে। ওরা ভূত প্রেত বিশ্বাস করে না, তাহলে এমন কেন অনুভূতি হচ্ছে ওদের ভেবে পায় না। এখানে রাস্তার ধারে একটা ছোট্ট বৌদ্ধ স্তূপ রয়েছে, যা স্থানীয় ভাষায় চোরতেন। সেখানে কিছু রঙিন প্রেয়ার ফ্ল্যাগ ছিঁড়ে ঝুলছে, একটু পুরনোই। সৌভিক আগেই বাইক থামিয়েছিল, হেলমেট খুলে বলল, কি হলো রে, তেল আছে তো? অনিশ চাকার দিকে তাকিয়ে পাথর হয়ে গেল। বাইকের চেনে একটা পুরনো জরাজীর্ণ তিব্বতী পশমি শাল জড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো গত 10 কিলোমিটারের মধ্যে ওরা কোনো মানুষই দেখেনি। তাহলে এই শালটা এলো থেকে? যাই হোক, শালটা যখন জড়িয়ে গেছে ওটা তো ছাড়াতেই হবে। তাই ওটা ছাড়িয়েই ওরা আবার বাইক স্টার্ট করে। কিন্তু এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, কি করবে ভেবে পায় না ওরা। এরপর হঠাৎ করে দেখা গেল প্রচুর কুয়াশা বেড়ে গেল। এত কুয়াশা বেড়ে গেল যে নিজের হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। ওরা দাঁড়িয়ে গুগল ম্যাপ দেখার চেষ্টা করলো, কিন্তু সেখানে কোনো সিগন্যাল নেই। দুজনে ভাবতে লাগলো এখন কি করা যায়, কাকে এবার জিজ্ঞেস করবে কোন দিকে যাবে। এই এত ঠান্ডা জনমানবহীন এই এলাকায় কেই বা ওদের সাহায্য করতে আসবে। এই ভাবছে যখন ওরা, তখন ওদের অবাক করে হঠাৎ সামনের একটা পুরনো ধাঁচের লণ্ঠনের আলো দেখা গেল, অনেকটা ঠিক হ্যারিকেনের মতো। কাছে গিয়ে দেখলো এক পাহাড়ি কিশোর দাঁড়িয়ে আছে, পরনে একটা বড় ওভারকোট। মুখটা খুব একটা ভালোই বোঝা যাচ্ছে না কুয়াশায়। ভাই, এই রাস্তাটা কি লাচেন যাবে? সৌভিক জিজ্ঞেস করলো। ছেলেটা কোনো কথা বলল না, শুধু একটা ভাঙা পাথরের রাস্তার দিকে আঙুল তুললে ইশারা করলো। এরপর থেকে শুরু হলো আসল খেলা।
রাস্তার মেন রোডের চেয়ে অনেক নিচে নেমে গেছে। ছেলেটার চোখগুলো কেমন যেন স্থির, পলক পড়ছে না। সারাদিনের জার্নিতে ওরাও তখন খুবই ক্লান্ত। তাড়াতাড়ি হোটেলে ফিরে শরীর যেন একটু রেস্ট চাইছিল। তাই রাস্তাটা খোঁজার আর কোনো উপায় নেই দেখে কথা না বাড়িয়ে সেই রাস্তাই ধরল। মিনিট 10 যাওয়ার পর হঠাৎ অনিশের বাইকের হেডলাইটের আলোয় একটা সাইনবোর্ড ধরা পড়ল। সেখানে ইংরেজিতে লেখা, প্রহিবিটেড এরিয়া, ডু নট প্রসিড আফটার সানসেট। কিন্তু অদ্ভুত ব্যাপার, বোর্ডটা কিন্তু নতুন না, অনেক পুরনো, মরচে ধরা, আর তাতে গুলির দাগ। যাবে কি যাবে না ভাবতে লাগলো ওরা। তারপর ভাবলো দেখাই যাক না কি হয়। এরপর চলতে চলতে রাস্তাটা গিয়ে শেষ হলো একটা পুরনো কাঠের গেটের সামনে। একপাশে একটা ছোট্ট ঘর, দেখে মনে হচ্ছে সম্ভবত পুরনো কোনো আর্মি চেকপোস্ট। গেটটা বন্ধ। ওরা দুজনে দেখলো, আরে রাস্তা তো এখানেই শেষ মনে হচ্ছে। পাশটা তো কিছুই বোঝা যাচ্ছে না, রাস্তা আছে কি নেই। কিন্তু যে কোনো মূল্যে ফিরতে তো ওদের হবেই। তাই ওরা বাইক থেকে নেমে ঘরে ঢুকলো, যদি কাউকে পাওয়া যায় তার কাছ থেকে জেনে নেবে সঠিক রাস্তা কোন দিকে। তাই ভেতরে ঢুকলো দুজনে। ভেতরে গিয়ে চমকে ওঠে ওরা। একটা হাড় হিম করা পরিবেশের জন্য ওরা মোটেও তৈরি ছিল না। ওরা দেখে একটা টেবিলের ওপর একটা ডায়েরি খোলা। অনিশ টর্চ জ্বালিয়ে দেখলো ডায়েরির পাতায় শেষ এন্ট্রি করা হয়েছে 7 এপ্রিল 1975 সাল। তারিখটা দেখে সৌভিকের হাত কাঁপতে লাগলো। ও বলল, অনিশ, আজকেও 7 এপ্রিল না? কিন্তু সালটা তো 2026। ঠিক তখনই ঘরের কোণা থেকে একটা খসখসে আওয়াজ এলো। মনে হলো কেউ যেন মেঝের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। টর্চের আলো ফেলতেই দেখলো সেখানে কিছুই নেই, শুধু একজোড়া পুরনো জব্বা পরা জুতো মাঝখানে রাখা রয়েছে। অথচ একটু আগেও ওটা ওখানে ছিল না। কিন্তু এসব দেখে ওরা ঘর থেকে ভয়ে ছুটে বেরিয়ে এসে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। অনিশের বাইক স্টার্ট নিল না। ও যখন কিং মারছে মেরেই চলেছে, তখন ও স্পষ্ট অনুভব করলো ওর হেলমেটের একদম কানের কাছে কেউ ভারী নিঃশ্বাস ফেলছে, একদম গরম নিঃশ্বাস। একটা অস্ফুট কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, তোমরা ভুল করেছ, ও রাস্তা দেখায় না, ও রাস্তা বন্ধ করে। অনিশ পিছন ফিরে দেখিল সৌভিক তখন ওর নিজের বাইকে বসে পাথর হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সৌভিকের চোখের মনি দুটো ছোট হয়ে গেছে। ও আঙুল দিয়ে গেটের দিকে ইশারা করলো। কুয়াশা একটু পরিষ্কার হতেই ওরা দেখলো গেটের ওপাশে কোনো রাস্তা নেই, সেখানে শুধু একটা বিশাল খাদ। আর সেই গেটের ওপর হাওয়ায় ভাসছে সেই পাহাড়ি ছেলেটা যে ওদের পথ দেখিয়েছিল। কিন্তু তার শরীরটা স্বচ্ছ, যেন ধোঁয়া দিয়ে তৈরি। সে ওদের দিকে তাকিয়ে বীভৎস পৈশাচিক হাসি হাসছে। অনিশ আর এক মুহূর্ত দেরি না করে সৌভিককে ধাক্কা দিল। তারপর ধাক্কা দিয়ে সৌভিকের বাইকটা স্টার্ট করলো। ওরা উল্টো দিকে বাইক ঘুরিয়ে মেন রোডের দিকে প্রাণপণে ছুটল। পেছনে তখন ভেসে আসছে হাজার হাজার মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ, যেন পুরো পাহাড়টা কাঁদছে, বাঁচাও বাঁচাও, বাঁচালো মুঝে। পরদিন সকাল যখন ওরা লাচেনের একটি ধাবায় চা খাচ্ছিল, তখন ওখানকার এক পুলিশ অফিসার ওদের কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আরে বাবুজি, আপনারা যে বেঁচে ফিরেছেন এটাই অনেক। 1975 সালে সিকিমে যখন ভারতের অংশ হয়, তখন ওই চেকপোস্টে একটা বড় সংঘর্ষ হয়েছিল। অনেক জওয়ান আর স্থানীয় মানুষ এখানে মারা যায়। তাই আজও ওই এলাকাটা অভিশপ্ত বলে বন্ধ রাখা হয়। হঠাৎ অনিশ ওর জ্যাকেটের পকেটে হাত দিতে গিয়ে শক্ত কিছু একটা অনুভব করল। আরে আমার পকেটের মধ্যে এটা কি, দেখি তো। বের করে দেখলো একটা পুরনো তামাটে ধাতব বোতাম, যা 70-এর দশকের আর্মি ইউনিফর্মের বোতামের মতো। বোতামের পেছনে শুকনো রক্তের দাগ তখনও লেগে রয়েছে। এরপর কেটে গেছে অনেক দিন। অনিশ আর সৌভিক এখন নিজের নিজের বাড়িতে। কিন্তু আজও রাতে যখন বাইকের চাবির শব্দ শুনে, তখন ওদের হাত কাঁপতে থাকে। সিকিমের সেই রাত ওদের শিখিয়েছে, পাহাড়ের সব পথ গন্তব্যে পৌঁছায় না, কিছু পথ মৃত্যুর দিকেও নিয়ে যায়। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক দিন
এবং সাবস্ক্রাইব করুন। আপনার নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার পাহাড় সবসময় ঘুমিয়ে থাকে না।